আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন। স্বাগত বিডিটিভি বিজনেস আইডিয়া। কিভাবে শুরু করবেন কোনো ব্যবসা? প্রিয় দর্শক, কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে এই ব্যবসা করতে হলে, এইসব তথ্য সহ ব্যবসার নানা দিক জানাবো একজন সফল ব্যবসায়ীর কাছ থেকে। রাকিবা টেলিকমের প্রোপাইটার মাস্টার মোহাম্মদ রকিবুল হাসান ভুইয়া আপনাকে স্বাগত বিডিটিভি বিজনেসে। আপনি এই বিকাশ, নগদ, রকেট, উপায়, মোবাইল লোড দোকান ব্যবসা কিভাবে শুরু করেছেন? আমি অ্যাকচুয়ালি একজন স্কুল শিক্ষক। সেক্ষেত্রে আমার আগে থেকে একটি ভিউ ছিল যে আমি আস্তে আস্তে একটা বিজনেস পলিসি চিন্তাভাবনা করেছি। সেক্ষেত্রে আমি শিক্ষকতার পাশাপাশি আস্তে আস্তে ব্যবসার জন্য চিন্তাভাবনা থেকেই আমি একটা দোকান নিই। সেই দোকান থেকে আমি প্রাথমিক অবস্থায় কসমেটিক্স ব্যবসার পাশাপাশি গ্রামীণ, বাংলালিংক, রবি, এয়ারটেল, মিনিট কার্ডের মাধ্যমে প্রথমত এই ব্যবসার সাথে আসি। আস্তে আস্তে সব কোম্পানির সিম বিক্রয় করা, সিম রিপ্লেস করা, পাশাপাশি বিকাশ, নগদ, রকেট, উপায়, সব কোম্পানিগুলো, এক কথা মোবাইল ব্যাংকিং, সবগুলো কোম্পানির সাথে আমি ইনভলভ হই এবং পর্যায়ক্রমে আমি সেখান থেকে ভালো বেনিফিট পাই। আদৌ পর্যন্ত আমি সেই ব্যবসার সাথে ইনভলভ আছি এবং আমি যথেষ্ট সফলতার সাথে সেই ব্যবসাটা পরিচালনা করছি। কত টাকা পুঁজি নিয়ে শুরু করেছেন এই লোডের দোকান ব্যবসা? আমি প্রাথমিক অবস্থায় ব্যবসার মধ্যে মূলত 1 লক্ষ টাকা সামথিং ইনভেস্ট করে ব্যবসাটা পরিচালনা শুরু করি। আস্তে আস্তে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী সেক্ষেত্রে ইনভেস্ট বৃদ্ধি করি এবং এখন পর্যন্ত কাস্টমারের চাহিদা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে ইনভেস্টরও বৃদ্ধি করার পরিকল্পনা চলমান। মোবাইলে লোড, বিকাশ, নগদ, রকেট, উপায় যে টাকাগুলো কিভাবে সংগ্রহ করেন? আমাদের মাধ্যমে আসলে কোম্পানিদের তাদের নিজস্ব এসআর বা সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, তারা প্রতিদিনই আমাদের সাথে যোগাযোগ রাখে এবং তারা আমাদের ডিমান্ড অনুযায়ী সেই কার্ডগুলো সাপ্লাই করে এবং আমরা সেগুলো কালেক্ট করে আমাদের কাস্টমারের কাছে সেল করি। তারা শুক্রবার ব্যতীত প্রায় প্রতিদিনই আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা তাদের কাছ থেকে সেই কার্ডগুলো সংগ্রহ করি। নগদ, বিকাশ, রকেট, উপায় তারাও প্রতিদিন আমাদের কাছে আসে। আমাদের কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা তাদের কাছ থেকে সেভাবে টাকা কালেক্ট করি। ইলেকট্রিক মানি, যেটাকে ই-মানি বলা হয়, সেটা আমরা তাদের কাছ থেকে সংগ্রহ করি এবং সেটা দিয়ে আমরা কাস্টমারকে সাপোর্ট দিই। গ্রামীণ, বাংলালিংক, রবি এগুলো তারা প্রতিদিন আমাদের কাছে আসে। আমরা কাস্টমার ডিমান্ড অনুযায়ী তাদের কাছ থেকে আমরা টাকাগুলো রেখে সেই ক্ষেত্রে এগুলো সেল করি। বিকাশ, নগদ, রকেট, উপায় ও মোবাইল লোড দোকান ব্যবসা করতে কি লাইসেন্স লাগে? হ্যাঁ, অবশ্যই। আপনার মোবাইল ব্যাংকিংয়ের সাথে ইনভলভ হতে গেলে ফার্স্ট স্টার্টিংয়ে আপনাকে যেটা করতে হবে সেটা তো অবশ্যই লাইসেন্সের প্রয়োজন আছে। লাইসেন্স হলো আপনার একটা দোকান ব্যবসা পরিচালনা করবেন বাংলাদেশের আইন বা রুল রেগুলেশন অনুযায়ী, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। আর যেহেতু আপনার একটা মোবাইল ব্যাংকিং, একটা বিকাশ মানে শুধু একটা দোকানের ব্যাপার না, একটা বিকাশ হলো ব্র্যাক ব্যাংক, একটা অঙ্গ প্রতিষ্ঠান। সেক্ষেত্রে আপনার অবশ্যই ব্যাংকের ফর্মালিটি মেনটেন করে আপনাকে ব্যবসাটা পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে ফার্স্ট স্টার্টিংয়ে আপনার অবশ্যই লাইসেন্স লাগবে। লাইসেন্স ব্যতীত আপনার বিকাশ বা নগদ বা রকেটের আপনি এজেন্সিই হতে পারবে না। সেক্ষেত্রে লাইসেন্স অবশ্যই থাকতে হবে। মোবাইল লোড ও বিকাশ, নগদ, রকেট, উপায়ের দোকান ব্যবসার ঝুঁকি কি? আসলে নগদ, বিকাশ, রকেট সেক্ষেত্রে মেন ঝুঁকি যেটা আমাদের দেশে বর্তমানে, যেটা হ্যাকার বলেন বা প্রতারক বলেন, অ্যাভেলেবেল হয়ে গেছে। তারা আপনাকে বিভিন্ন মাধ্যমে ফোন দিবে, বলবে যে টাকা ভুলে চলে আসছে, কিংবা একটা ওটিপি কোড পাঠায়। সেই ওটিপি কোডটা যদি আপনি তাদের কাছে সেন্ড করে দেন, সেক্ষেত্রে সেই কোডটা তারা ইউজ করে তারা আপনার কাছ থেকে সব টাকা হাতিয়ে নিতে পারে। সেক্ষেত্রে এটা একটা সমস্যা। আর পক্ষান্তরে কিছু কিছু প্রতারক আছে যারা আপনার দোকানে ফেস টু ফেস আসবে, এসে আপনাকে বিভিন্ন মাধ্যমে প্রতারণার শিকার করতে পারে। সেক্ষেত্রে বলতে পারে টাকা একটা নাম্বার দিয়ে বলবে যে না, টাকা আসে নাই। তাদের কাছে সেম অবিকল 2টা নাম্বার থাকে। দেখা গেছে আপনি ভুল করেন নাই, প্রথমে একটা নাম্বার দিয়ে বলবে এই নাম্বার টাকা পাঠানোর পরে নাম্বারটা চেঞ্জ করে বলে দেখেন তো না, টাকাটা তো আসে নাই। পরবর্তীতে তার আরেকটা নাম্বার দেখাবে। সেক্ষেত্রে এগুলোই আসলে মূলত ঝুঁকির মূল কারণ। এমবি, মিনিট কার্ড এগুলো কোনো ঝুঁকির কোনো কারণে, এগুলো আমাদের আসলে এগুলো দেখার মতো কিছু নাই। এমবি কার্ড, মিনিট কার্ড, এই কার্ডগুলো আমরা কোম্পানি থেকে যেভাবে নেই সেভাবেই আবার কাস্টমার কাছে সেল করে দিই। সেক্ষেত্রে কোনো রিস্ক বা ঝুঁকির কোনো প্রশ্নই আসে না। এই ব্যবসা করতে কি যোগ্যতা লাগে? আসলে এটা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই, আবার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন আছে। যদি আপনি সফল উদ্যোক্তা হতে চান, সফল ব্যবসায়ী হতে চান, অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আপনার এক্সট্রা একটা পজিশন তৈরি করে নেবে। সেক্ষেত্রে আপনার কাস্টমার ফেস করার জন্য এটা অবশ্যই অতীব জরুরি। যদি আপনার না থাকে সেক্ষেত্রে সেটা তো আপনি জানবেন একটা কাস্টমারের সাথে বিহেভটা কেমন হবে, একটা কাস্টমারকে কীভাবে কনভিন্স করতে হয়, সেক্ষেত্রে আপনার জানার কথা না। যদি আপনি একজন
ভালো উদ্যোক্তা হতে চান, অবশ্যই শিক্ষাগত যোগ্যতা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে। আপনি মোবাইল সিম বিক্রি করেন, সিম বিক্রয়ের প্রসেস কি? আসলে সিম বিক্রির জন্য আপনাকে প্রথমত একজন যে কোম্পানি আপনি সিম সেল করতে চান তাদের কাছ থেকে, ডিস্ট্রিবিউটর থেকে আপনার একটা পারমিশন নিতে হবে, একটা কোড ইউজ করতে হয়। তারা আপনার নামে একটা যখন কোড ইস্যু করবে সেই ক্ষেত্রে আপনি সিম সেল করতে পারবেন। আমি বাংলালিংক, গ্রামীণ, রবি, এয়ারটেল, টেলিটক সব সিমের সিম বিক্রয় প্লাস হলো রিপ্লেস করা সবগুলো আমি কাজ করি। বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা আছে, তারা যদি বিকাশ ও মোবাইল লোডের দোকান দিতে চায় তাহলে তাদের কি পরামর্শ দিবেন? বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেক্ষেত্রে ভালো চাকরি পাওয়াটা কিন্তু সো টাফ। সেক্ষেত্রে আমার মনে হয় চাকরির পেছনে না দৌড়িয়ে তারা যদি নিজস্ব অর্থায়নে যদি একটা কর্মসংস্থান করতে চায় সেক্ষেত্রে ব্যবসার বিকল্প কোনো কিছুই নেই। চাকরি থেকেও বেশি লাভ করা বা ইনকাম করার প্রসেস হলো ব্যবসা। সেক্ষেত্রে তাকে অবশ্যই ব্যবসা করা পূর্বে তাকে যে ব্যবসায় করুক না কেন সেক্ষেত্রে তাকে অবশ্যই সেই সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স থাকা দরকার এবং সেটা ভালোভাবে বুঝে শুনে সেই ব্যবসাতে অগ্রসর হওয়া উচিত। সেক্ষেত্রে এই ব্যবসাটা আমি মনে করি যারা লেখাপড়া জানে কিংবা জানে না তারা যদি এই ব্যবসা সম্পর্কে সব কিছু জেনে যদি এই ব্যবসাতে আসে তাহলে সে অবশ্যই ভালো কিছু করতে পারবে। সেক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কোনো পসিবিলিটি নেই যদি সে এটাকে মনোযোগ সহকারে করতে হয়। আর এই ব্যবসার মধ্যে সবচেয়ে সিনসিয়ারলি ব্যাপার হলো অবশ্যই তাকে মন দেন একযোগে কাজ করতে হবে। কখনো অমনোযোগ হয়ে এই ব্যবসাটা করা যায় না, যেহেতু একটা নাম্বারের ব্যাপার, একটা সংখ্যা এদিক সেদিক হয়ে গেলে সেটা ভুল হওয়ার পসিবিলিটি বেশি এবং টাকাটা অন্য জায়গায় চলে যাওয়ার পসিবিলিটি থাকে এবং কাস্টমাররা যেমন তার টাকাটা ভুলে চলে গেল এটা যেমন বড় সমস্যা, এর চাইতে বড় সমস্যা হলো কাস্টমার কিন্তু তাকে ভুল জানবে, কাস্টমার পরবর্তী তার কাছে আসবে না, প্লাস সে আরও 10 জন কাস্টমারকে বলবে দোকানদার অমনোযোগী প্লাস দোকানদার ভালো ব্যবসায়ী নয়। সেক্ষেত্রে আপনার অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, পরে ব্যবসাটা আপনি লং টাইম বা ভালো একটা পজিশনে আপনি পৌঁছাতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে মনোযোগী হতে হবে, মনোযোগের মাধ্যমে আপনি ব্যবসাটা পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে আপনি এই ব্যবসার মধ্যে কোনো রিস্ক বা ঝুঁকি নাই বললেই চলে, যদি আপনি মনোযোগ সহকারে সেই ব্যবসাটা করতে চান বা করতে পারেন। কেউ যদি আপনার মতো একটা নগদ ও বিকাশের দোকান দিতে চায় সেক্ষেত্রে মূলধন কত টাকা লাগবে? মূলধন আপনার বর্তমানে আমার মতো যদি দেয়, আমার আসলে ব্যবসা প্রতিষ্ঠান 2টা, আমার এখানে একটা আছে, সামনে একটা আছে, দোকান 2টা। তো সেক্ষেত্রে যদি আমার এই দোকানের মতো যদি করতে চায় সেক্ষেত্রে প্রাথমিক অবস্থা মিনিমাম 5 লক্ষ টাকা ইনভেস্টের প্রয়োজন হবে। তবে সেটা পর্যায়ক্রমে, এখন আপনি বিকাশে বা নগদে ইনভেস্ট করবেন কীভাবে, আপনি ইনভেস্ট করলে হবে না, আপনার কাস্টমারের ভ্যালুয়েবল আপনি মূল্যায়ন করতে হবে, কাস্টমার ডিমান্ড আপনার যাচাই করতে হবে। আপনি এখন দেখা গেছে বিকাশকে দিলেন আপনি 2 লক্ষ টাকা, কিন্তু 2 লক্ষ টাকা আপনি দিন শেষে বিক্রি করেন 20,000 টাকা, তাহলে সেক্ষেত্রে 2 লক্ষ টাকা ইনভেস্ট করার আপনার কোনো মানেই হয় না। আপনি প্রাথমিক অবস্থায় একটা বেসিক্যালি ধর 20,000 বা 50,000 টাকা ইনভেস্ট করে জাস্ট শুধু কোম্পানিগুলোকে এভাবে দেন, আর ডেকোরেশনটা আপনার নিজস্ব সাইড, এটা আপনি আপনার মন মতো করে তৈরি করে নেবেন, সাজিয়ে নেবেন। পরবর্তীতে আপনার কোম্পানিকে আপনার ডিমান্ড অনুযায়ী দিবেন। আস্তে আস্তে কোম্পানি আপনি যখন সার্ভিস ভালো থাকবে, আপনি যখন নিয়মিত দোকান খুলবেন বা কাস্টমারকে ভালো সার্ভিস দেন সেক্ষেত্রে কাস্টমার বাড়বে। আস্তে আস্তে কাস্টমারের প্রয়োজন অনুযায়ী আপনার ইনভেস্টটা বাড়াতে হবে। সেই ক্ষেত্রে সেই ইনভেস্টটা আপনার ব্যবসা থেকে একটা সময় অ্যাডজাস্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে সেটা আপনি নির্ভর করবে ব্যবসার কাস্টমারের উপরে, কাস্টমার ডিমান্ডের উপর নির্ভর করবে আপনি ইনভেস্ট। বাংলাদেশে শিক্ষিত বেকার আছে, তাদের উদ্দেশ্য কিছু বলেন। যারা শিক্ষিত বেকার আছেন তাদের বসে থাকার কোনো মানে হয় না। বর্তমান প্রযুক্তিতে বসে থাকার সময় নেই। আমাদের সব কিছু যেই পরিস্থিতিতে যেই দ্রব্যমূল্যের উদ্যোগতি প্লাস হলো ব্যবসা বাণিজ্যের বা চাকরি বাকরি যে অবস্থা, সেক্ষেত্রে আপনি এই অল্প পুঁজিতে আপনি এই ব্যবসাটা করতে পারেন। আপনার এলাকায় কিংবা আপনার আশেপাশে আপনি এই ব্যবসাটা পরিচালনা করতে পারেন, কারণ কি এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যে ব্যবসার প্রোডাক্ট বা পণ্য আপনার সচরাচর সবারই প্রয়োজন হয়। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে এটা একটা আবশ্যকীয় জিনিস। সেক্ষেত্রে আপনি এই ব্যবসাটা পরিচালনা করার জন্য অবশ্যই আপনি উপযুক্ত একটা পরিবেশ, উপযুক্ত একটা স্থান এবং আপনার এটা সম্পর্কে একটা প্রাথমিক একটা ধারণা নিয়ে এই ব্যবসাটা পরিচালনা করতে পারেন। সেক্ষেত্রে আপনার আর বেকার থাকতে হবে না, অন্যর পিছনে চাকরির জন্য দৌড়াতে হবে না, বাইরে যাওয়ার জন্য আপনার আগ্রহ হওয়া লাগবে না এবং নিশ্চিন্তে সেই ব্যবসাটা পরিচালনা করতে পারবেন। বিকাশ, নগদ, রকেট উপায় ও ফ্যাক্সলোড সিম বিক্রয় থেকে শতকরা কত % লাভ থাকে? আসলে এটা লাভের পরিমাণটা আপনার মানে বিকাশ আমাদেরকে দেয় পার হাজারে 4 টাকা করে কমিশন, ক্যাশ ইন প্লাস ক্যাশ আউট। সে নগদ দেয় 4 টাকা 10 পয়সা, ক্যাশ ইন প্লাস ক্যাশ আউট। রকেটও 4 টাকা 10 পয়সা, ক্যাশ ইন ক্যাশ আউট। উপায়ও সেম একই, 4 টাকা 10 পয়সা, ক্যাশ ইন ক্যাশ আউট। ফ্লেক্সি লোডের ক্ষেত্রে গ্রামীণ দেয় পার হাজারে 27 টাকা, রবি, বাংলালিংক, এয়ারটেল দেয় পার হাজারে 28 টাকা, টেলিটক দেয় পার হাজারে 30 টাকা কমিশন। আপনার এই দোকান থেকে কি কি সার্ভিস দেন? আমাদের দোকানে মোবাইল কোম্পানির মধ্যে গ্রামীণের লোড, গ্রামীণের মিনিট কার্ড, এমবি কার্ড, বাংলালিংকের লোড, বাংলালিংকের মিনিট কার্ড, এমবি কার্ড,
রবির লোড, রবির মিনিট কার্ড এমবি কার্ড, এয়ারটেলের লোড, এয়ারটেলের মিনিট কার্ড এমবি কার্ড, পাশাপাশি গ্রামীণের সিম বিক্রয় প্লাস রিপ্লেস, গ্রামীণের সিম বিক্রয় রিপ্লেস, বাংলালিংকের সিম বিক্রয় রিপ্লেস, রবির সিম বিক্রয় রিপ্লেস, এয়ারটেলের সিম বিক্রয় রিপ্লেস, টেলিটকের সিম বিক্রয় রিপ্লেস, এই কাজগুলো করি। পাশাপাশি আমার মোবাইল বিক্রয়, চার্জার, হেডফোন, ব্লুটুথ, এই মোবাইল অ্যাক্সেসরি যা আছে এগুলো আমি সেল করি। বিকাশ, নগদ, রকেট, উপায়, এগুলো যতগুলো মোবাইল ব্যাংকিং সিস্টেম আমাদের বাংলাদেশে চালু আছে সবগুলোই আমি ইনভলভ আছি বা সবগুলোর সাথে ব্যবসা করি। আপনার এই ফ্যাক্সিলোডের দোকান থেকে মাসে কত টাকা আয় হয়? আসলে আমার মূল টার্গেট ছিল যে আমার মাধ্যমে যেন কিছু লোকের কর্মসংস্থান হয়, সেই প্রসেস বা সেই ইচ্ছা থেকে কিন্তু আজকে আমার এই ব্যবসা। আমি একটা দোকান থেকে 2টা দোকান আমার আছে। তো আমি কিন্তু নিজে ওইভাবে সময় দিতে পারি না, যেহেতু আমি একজন শিক্ষকতা পেশার সাথে আমি ইনভলভ আছি। সেক্ষেত্রে আমার দোকানে কর্মচারী আছে 3-4 জন কর্মচারী, তাদের স্যালারি দেওয়ার পরে দোকান খরচ, ইলেকট্রিক বিল, আনুষঙ্গিক খরচ দেওয়ার পরে যেটা থাকে আলহামদুলিল্লাহ আছি ভালো। রাকিবা টেলিকম নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? রাকিবা টেলিকম আমার আসলে চাকরি, আমি একজন শিক্ষক মানুষ, সেক্ষেত্রে আমি আগে বলছি আমি শিক্ষকতার পাশাপাশি এই ব্যবসাটা আমি পরিচালনা করি। আমার দোকানে কর্মচারী আছে, তারা দোকানটা পরিচালনা করে, কিন্তু আমি তাদের পাশাপাশি সময় দেই। যেহেতু সময় দেই সেক্ষেত্রে আমার একটা ব্যবসাটা যেমন একটা পেশার পাশাপাশি এটা আমি একটা উদ্যোগ নিয়েছি, যেহেতু আমার একটা ভালো একটা প্রফিটেবল আসে, সেক্ষেত্রে আমি এটাকে আরও বড় পরিসরে আমি সেটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আমার যেটা ইচ্ছা সেটা হলো আরও বড়োভাবে সেটাকে পরিচালনা করা, আরও সুন্দরভাবে জিনিসটাকে গুছিয়ে নেওয়া, যেন আমার থেকে সবাই শিখতে পায় যে আসলে একজন মানুষ চাকরির পাশাপাশি যেমন এটা করা সম্ভব, প্লাস চাকরি না থাকলেও এটা করেই মানুষ সুন্দরভাবে চলাফেরা করতে পারে, সেটা যেন মানুষ শিখতে পারে, জানতে পারে, এবং আমার কাছ থেকে যেন সেটা দেখে তারা আগ্রহী হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস।